আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। শাহের মুখে সন্দেশখালী প্রসঙ্গ, এবার কড়া পদক্ষেপ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে রাষ্ট্রীয় অধিবেশন সম্পূর্ণ হলো বিজেপির। শনি ও রবিবার দুদিন ধরে দিল্লিতে আয়োজিত হলো এই অধিবেশন। শেষ দিন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য শনিবার ভাষণ রাখেন। রাজনাথ সিংয়ের পর এবার অমিত শাহের মুখে শোনা গেল সন্দেশখালী প্রসঙ্গ। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছিলেন রাজনাথ সিং। বিজেপির প্রস্তাবনাতেও উল্লেখ করা হয়েছে এই বিষয়টি। সেখানে বলা হয়েছে সন্দেশখালীর ঘটনা শুধু বাংলারই নয়, গোটা মানব জাতির লজ্জা। রবিবার অমিত শাহ বলেন সন্দেশখালী প্রসঙ্গে তার মতে বাংলার আইন শৃঙ্খলা একেবারে তলানিতে। এরই মধ্যে আগামী 28 তারিখ বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। তিনি কি সন্দেশখালী যাবেন তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের। অন্যদিকে এদিন বিরোধীদের আক্রমণ করে অমিত শাহ বলেন দুর্নীতির জনক হলো কংগ্রেস। কংগ্রেস আমলেই ভারত অর্থনীতিতে দ্বিতীয় স্থান থেকে পঞ্চমে নেমে গিয়েছে। সঙ্গে তিনি যোগ করেন আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কথাও। সরাসরি বলেন বাংলায় এক নেতার বাড়ি থেকে 55 কোটি টাকার উদ্ধার হয়েছে। বিরোধীদের প্রসঙ্গ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে নরেন্দ্র মোদী বলেন গত 10 বছরে অনেক কাজ আমরা করেছি। আমি প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লা থেকে শৌচালয়ের বিষয়টি তুলেছিলেন। মহিলাদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছি। আমরা দেশকে মেগা কেলেঙ্কারি সন্ত্রাসী হামলা থেকে মুক্ত করেছি। দরিদ্র মধ্যবিত্তদের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। আমরা 2029 এবং 2036 সালে ভারতে যথাক্রমে যুব অলিম্পিক আয়োজন করার পরিকল্পনা করছি। 2030 সালের মধ্যে রেলওয়ে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্য নিয়েছি। ফেল নন্দকুমার মডেল, রামবাম জোট উড়িয়ে সমবায় সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। রামবাম জোটকে হারিয়ে নন্দকুমারে আবারও একটি সমবায় সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। শনিবার এই জয়ে সবুজ আবির উড়িয়ে উৎসবে মাতেন তৃণমূল কর্মী সমর্থকেরা। নন্দকুমার ব্লকের বরগোদার গোদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরগোদার গোদা গোপাল সমবায় সমিতি। ভোটার সংখ্যা 2150 এবং আসন সংখ্যা 43। মোট প্রার্থী ছিলেন 87 জন। এখানে শাসক দলকে পরাজিত করতে নির্বাচনের ময়দানে নেমেছিল রামবাম জোট। এদিন সকাল থেকে এই সমবায় সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল। এরপর দিনের শেষে ভোট গণনার পর দেখা যায় সিপিএম এবং বিজেপিকে পিছনে ফেলে সিংহভাগ আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। 43টির মধ্যে তৃণমূল পায় 30টি আসন এবং বিজেপি ও বাম জোট পায় 13টি আসন। আর তাতেই বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে নন্দকুমারের এই গ্রাম পঞ্চায়েতটি হাতছাড়া হয় শাসক দলের। পঞ্চায়েত ভোটে বরগোদার গোদা গ্রাম পঞ্চায়েতের মোট 21টি আসনের মধ্যে বিজেপি পায় 9টি আসন এবং তৃণমূল এবং নির্দল পায় 6টি করে আসন। ফলে এই পঞ্চায়েতের দখল নেয় বিরোধীরা। নন্দকুমার ব্লক তৃণমূলের সভাপতি শিবশঙ্কর বেরা বলেন প্রমাণ হলো রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষেই রয়েছেন। নাড্ডাই ভরসা, লোকসভা নির্বাচনের আগে মেয়াদ বাড়ল বিজেপির জাতীয় সভাপতির। লোকসভা নির্বাচনের আগে মেয়াদ বাড়ল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। আগামী জুন মাস পর্যন্ত পদে থাকবেন নাড্ডাই। রোববার দিল্লিতে দলের রাষ্ট্রীয় অধিবেশন থেকে এই ঘোষণা করেছেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাড্ডার দায়িত্বে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির পারফরমেন্স দারুণ বলে উল্লেখ করেছেন শাহ। তাই 24 লোকসভা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামতে চায় বিজেপি। 2019 সালের লোকসভা নির্বাচনে অমিত শাহ জিতে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর বিজেপি জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন। বিজেপির জাতীয় সভাপতির দায়িত্বে আসেন জগৎ প্রকাশ নাড্ডা। তখন সাময়িকভাবে তাকে পদে আনা হলেও 2020 সালে দলের তরফে ঘোষণা করা হয় আগামী 5 বছর নাড্ডাই এই দায়িত্বে থাকবেন। সেই অনুযায়ী জানুয়ারিতেই তার মেয়াদ শেষ হওয়ার কথা, কিন্তু পারফরমেন্সের ভিত্তিতেই নাড্ডাকে সামনে রেখেই লোকসভা নির্বাচনে লড়তে চায় বিজেপি। তাই তার মেয়াদ জুন পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। এদিন বিজেপির জাতীয় সভাপতির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করতে গিয়ে অমিত শাহ স্পষ্ট বলেন জেপি নাড্ডা নেতৃত্বে আমরা বিহারে সবচেয়ে ভালো ফল করতে পেরেছি। এনডিএ মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বেড়েছে, গুজরাটে বিপুল জয় পেয়েছি, আসন্ন নির্বাচনে আমরা 370 আসন পেরিয়ে যাব আর এনডিএ জোট 400 পেরোবে, সে ব্যাপারে আমি আশাবাদী। শনিবারই রাষ্ট্রীয় অধিবেশনে বিজেপির জাতীয় সভাপতি নাড্ডা বলেছেন, মাত্র 7 থেকে 8 বছর আগেও আমরা বাংলায় 10% ভোটের পার্টি ছিলাম, মাত্র 3 জন বিধায়ক ছিল, আজ 3 থেকে 77 হয়েছি। বাংলায় এখন আমাদের ভোট 38.5%। আমি এখনই আমাদের নিশ্চিত করে বলতে পারি, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় আমরাই ক্ষমতা দখল করব। এরপর তার মেয়াদ বৃদ্ধির ঘোষণা থেকে স্পষ্ট, নাড্ডাতেই ভরসা রাখছেন মোদি শাহ। ইন্ডিয়া ব্লক ভেঙে যাওয়া ভবিতব্য ছিল, দুর্নীতিতন্ত্রের মালিক মমতা। উত্তরবঙ্গ থেকে তীব্র আক্রমণ মোহাম্মদ সেলিমের। তৃণমূলের জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহান, কেন কোনো চোর ধরা পড়ছে না? এদিন আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, যদি সব কিছু ঠিকঠাক চলতো তাহলে অভিষেকের সব থেকে আগে ধরা পড়ার কথা। সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, শাহজাহান হলো চুনোপুটি, সব থেকে বড় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে খবরের কাগজে অভিষেকের নাম উঠে আসলেও গত 3 মাস ধরে সেই সংক্রান্ত কোনো খবর নেই। ইডি সিবিআই এর ডাকও পড়ছে না, আর শুভেন্দুরাও কিছু বলছে না। এটাই তো সেটিং, বলেন তিনি। এখন সিবিআই এর আইনজীবীকেও সরানো হচ্ছে। তিনি আরও বলেন, দুষ্কৃতীদের সহযোগে দুর্নীতির তন্ত্র তৈরি হয়েছে। এতে ছিল শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা, যার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে সবাই মিলেমিশে একসঙ্গে করতে হবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন 294টি আসনে তিনি প্রার্থী, আর এবার বলছেন 42টি আসনে তিনি প্রার্থী। তাহলে বিধায়ক ও সাংসদরা কি করছেন, প্রশ্ন করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তিনি আলিপুরদুয়ার, রায়গঞ্জের বিজেপি বিধায়ক তৃণমূলে এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন তিনি সব আসনে প্রার্থী, সেরকম মোদি বলেন তিনি সব আসনে প্রার্থী। তাহলে স্থানীয় মানুষের দাবি কোথায় যায়? তিনি দেশের সংবিধানে লেখা ন্যায়ের কথা উল্লেখ করে বলেছেন, বামপন্থীরা ইনসাফ যাত্রা করেছেন, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন, কিন্তু বিজেপি কাজের প্রশ্নে, সারের মূল্যবৃদ্ধির প্রশ্নে ন্যায় যাত্রা করতে পারে না। সন্দেশখালীতে প্রথমে শিবু হাজরার দোষ দেখতে না পেলেও পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে সেলিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। শুধু সন্দেশখালীতে নয়, জেলায় জেলায় মুক্তাঞ্চল তৈরি করেছেন, বিরোধী শূন্য করেছেন, মিথ্যা মামলা করেছেন, ঘরছাড়া করেছেন, বামফ্রন্টের সময় দেওয়া জমি কিনে নেওয়ার অভিযোগও এদিন তিনি করেছেন। 2029 সালে দেশকে বিজেপি মুক্ত করার চ্যালেঞ্জ কেজরিওয়ালের। দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয় পেলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের আগে কেজরির এই জয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। আস্থা ভোটে জয় পেয়েই বিজেপিকে সরাসরি আক্রমণ করেন কেজরি। তিনি বলেন, বিজেপির কাছে আপ একটা বড় চ্যালেঞ্জ, তাই তাদেরকে সব দিক থেকে আক্রমণ করা হচ্ছে। বিজেপি যদি নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় করে তবে তার প্রধান কারণ আপ। যদি 2024 সালে বিজেপি লোকসভা ভোটে জিতেও যায়, তাহলে 2029 সালে আপ দেশকে বিজেপি মুক্ত করবে। আপের বয়স মাত্র 12 বছর। দেশে মোট 1350টি রাজনৈতিক দল রয়েছে, তবে দেশের মধ্যে আপ বর্তমানে তৃতীয় বৃহত্তর দল হিসাবে নিজের জায়গা করে নিয়েছে। আস্থা ভোট প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, বিজেপি আপের বিধায়কদের জেলে ভরার পরিকল্পনা করছে, তাই এই আস্থা ভোট করা দরকার ছিল। এদিন কেজরিওয়াল আরও বলেন, বিজেপি যেভাবে আপ নেতাদের গ্রেপ্তার করছে তা দেশবাসী জানে। বিজেপি যদি দেশবাসীকে বোকা মনে করে তবে তারা ভুল করবে। কেজরির দাবি, নিজেদেরকে রামের ভক্ত বলে দাবি করে বিজেপি, কিন্তু তারাই হাসপাতালে গরিবদের জন্য ওষুধ বন্ধ করে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কথা বলেন বলেই তাকে জেলে ভরার পরিকল্পনা করছে বিজেপি, দাবি কেজরিওয়ালের।